আমি চাই আমার শহীদুল ভাই যে কাজটা করেছেন তিনি কৃতিত্ব পান। আমার শুধু আমি কথা দিচ্ছি, আমি কাটিয়ার এক্সপ্রেসকে ওখানে দাঁড় করিয়ে দেবো। এইটার জন্য আমি আজাদ সমাজ পার্টি করি, আমি আম্বেদকরবাদী, বাবা সাহেবের আদর্শে আমি চলি। কাশিরামজির দেখানো পথে আমরা এগোতে চাই। যে কাশিরামজি উত্তরপ্রদেশে মায়াবতীকে 4 বার মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। পিছিয়ে পড়া জাতি, বঞ্চিত মূল নিবাসী জাতির ঐক্যবদ্ধ সংগ্রাম আমরা গড়ে তুলতে চাই। কারণ আমরা জানি ভারতবর্ষে যে রাজনীতি চলছে, ৭৯ বছর হয়ে গেল, ভারত স্বাধীন হয়েছে, ভারতবাসী স্বাধীন হয়নি, ভারতের বঞ্চিত নিপীড়িত মানুষ তার অধিকার পায়নি। দিনে দিনে তাদের শিক্ষা, স্বাস্থ্য, রোজগার সবকিছু ছিনিয়ে যাচ্ছে। এরপর হয়তো নাগরিকত্ব, ভোটাধিকার সব ছিনিয়ে যাবে। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা ভারতবাসীকে এক করতে চাই। সেই জন্য দক্ষিণ মালদাকে আমি বেছে নিয়েছি। এটা পশ্চিমবাংলার মিডল পয়েন্ট, কমিউনিকেশন বেস্ট, এবং এখানে প্রবলেম ফারাক্কা অনেক, থেকে আবু ভয় পড়াইয়ার সন্ত্রাসের একটা রিপোর্ট, পরিবেশ আছে। এমএসডি নিউজ এই টিভি। ভয় সন্ত্রাসের সব থেকে বড় উদাহরণ ধুলিয়ান যে গন্ডগোল দাঙ্গার যে আর্টিফিশিয়াল যে দাঙ্গা করানো হলো, এবং তারপরে একতরফা কার্যকলাপ। আপনার 237টা এফআইআর, সেখানে 6,000 উপরে বেশি মানুষকে এফআইআর এ তালিকাভুক্ত করা, এবং 754 জনকে জেলবদ্ধ করা। তারা 4 মাস 5 মাস ধরে জেল খাটছে, না কোনো বিচার না কোনো বেল। আমার কথা হলো, অপরাধী হলে তথ্য প্রমাণ সহ তাকে শাস্তি দেওয়া হোক, আর তা না হলে তাকে মুক্তি দেওয়া হোক। আমার এটা 1 নম্বর এজেন্ডা। 2 নম্বর এজেন্ডা গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙন নিয়ে বছর বছর সরকার পাল্টায়, প্রতি 5 বছর পর কেন্দ্রের সরকার পাল্টায়। আজ পর্যন্ত যতগুলো সরকার এসছে সব থেকে বেশি সময় কংগ্রেস ছিল। তাহলে কংগ্রেস তখন কিছু করলো না, এখন নদী ভাঙন নিয়ে কংগ্রেস যদি কোনো কথা বলে শোনার মতো কি? বিজেপির কাছে গিয়ে আমরা আশা রাখি যে মালদা মুর্শিদাবাদের যে গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো বাঁচানোর জন্য বিজেপি চেষ্টা করবে? তাই যারা আজকে চিৎকার করছে তারা নিজেরা ক্ষমতায় থাকা করেনি। এই কঠিন প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চাই, মানুষকে জাগ্রত করতে চাই। এবং আমাদের যেটা বহুজন সমাজ, মুসলিম, দলিত, আদিবাসী, কামতাপুরি, শেরশাবতী, গুর্খা, ল্যাপচা, সাঁওতাল, মতুয়া, যত জাতি আছে তাতে শিখ, জৈন, বৌদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম সবাইকে এক ছাতার তলায় আনা, এটাই ভারতবর্ষকে রক্ষা করতে পারে। সবাই বিভাজনের রাজনীতি করছে, সেটা বিজেপি বলুন আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলুন। আমরা মানুষের মধ্যে ঐক্য মিলন গড়ে তুলতে চাই, এবং আমার মনে হয় এই ঐক্য মিলনের মাধ্যমেই ভারতবর্ষ মুক্ত হবে, এবং এইটা আমরা করছি। এবং সময় কথা বলবে আমরা মানুষকে কত কাছাকাছি আনতে পারি। এখন তো সবটা আপনাদের নজরে নেই, কিন্তু আমরা কাজ করছি, আমরা রেজাল্ট পাচ্ছি। কিভাবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের এই আগামী 26-এর যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। আমরা রাজনৈতিক দল আজাদ সমাজ পার্টি, আমাদের আর একটা সংগঠন হচ্ছে ভীম আর্মি, যেটা সামাজিকভাবে সবাইকে জোড়ার কাজ করে। আমরা জমি মাপছি, আমরা এটাকে টার্গেট হিসেবে নিয়েছি। আমরা মানুষের সমস্যা বুঝছি, মানুষের মন মানসিকতা বুঝছি। আমরা তাদের জাগানোর চেষ্টা করছি, তাদের ভয়ভীতি থেকে বেরিয়ে এসে অধিকার কি করে ছিনিয়ে নিতে হয় সেটা আমরা তাদেরকে শেখাচ্ছি, বোঝাচ্ছি, এবং তাদের আশ্বস্ত করছি ভয় পাওয়ার কিছু নেই। ভারতবর্ষ স্বাধীন হয়েছে তো আমরাও স্বাধীন হব, এই কাজটা করছি। তাতে যদি কখনো এইটা মনে হয় যে ফারাক্কাবাসী, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই নির্বিশেষে সবাই আমাদের আজাদ সমাজ পার্টিকে চাচ্ছে, তাদের তরফ থেকে সেই দাবি আসছে, তখন আমরা সিদ্ধান্ত নেব এই সিটটা লড়ার। কারণ আপনাকে জানিয়ে রাখি, 2021-এ আমি কোনো নির্বাচন লড়িনি, 2024-এও নির্বাচন লড়িনি। অতএব যেন তেন প্রকারে আমাকে ইলেকশন লড়তেই হবে এইটা কোনো ব্যাপার না। আমি যে কাজটা করছি, আমি চাই মানুষ সেই কাজটাকে বোঝার চেষ্টা করে। সমস্যা আপনি দেখছেন, ঘুরছেন, সেই সব সমস্যার নিরসনের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এত প্রচেষ্টা আপনার এরকম? কাজ না করলে, মানুষের কথা না বললে, মানুষের বিশ্বাস অর্জন না করলে রাজনীতির তো কোনো মূল্য নেই। আজকে ধরুন আমি কদিন কাজ করছি, এই কদিনের কাজে কিন্তু এখানকার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির সমস্ত নেতাকে আমি কিন্তু ময়দানে নামিয়েছি। সবাই কাজে ব্যস্ত, পাগলের মতো ছুটছে। আমি যেখানেই যাই দেখবেন 2 ঘন্টা পর এমএলএ, এমপি কেউ না কেউ সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। কাল পর্যন্ত এরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। উদাহরণস্বরূপ বলি, মমরেজগঞ্জে একটা আন্ডারপাসে কুপার্সে জল আটকে গেছিল, সেটা শুনলাম 3 মাস ধরে জল সেখানে জমে আছে। যখন ওইখানে গেলাম মানুষের ডাকাডাকিতে, মানুষ জানে এই লোকটা কথা বলে আমাদের কথা, অতএব এই লোকটাকে ডাকাও। আমি যখন ওখানে গেলাম তখন ওখানকার প্রচুর মহিলা, পুরুষ, ছাত্র সব যাতায়াত করছে এদিক ওদিক দিয়ে রেল লাইন ক্রস করে। তারা বললো এই পানিটা 6 মাস, 3 মাস ধরে আটকে আছে, এবং আগামী 3-4 মাস লেগে যাবে এই জলটা এখান থেকে বেরোতে। আমি ওইটার উপরে বক্তব্য তুলে ধরলাম।
যে এখানে এত জনপ্রতিনিধি পঞ্চায়েত স্তরের আছে, জেলা স্তরের আছে, জেলা পরিষদ আছে, এখানে এমএলএমপি আছে, কেউ কি এটা রেলওয়ের আন্ডারে, কিন্তু কেউ কি উদ্যোগ নিতে পারে না এই জলটা পরিষ্কার করার জন্য? আমি ভিডিও ছাড়ার পর 24 ঘন্টার মধ্যে রেলওয়ের একজন দায়িত্বপ্রাপ্ত, যিনি মালদা মুর্শিদাবাদের দায়িত্বে আছেন, তিনি আমাকে ফোন করলেন, ইমতিয়াজ স্যার আপনার এই ভিডিওটা দেখলাম, আমি ইমিডিয়েট, আপনাকে আমি চিনি, আপনাকে আপনার কর্মকাণ্ড জানি, আমি ইমিডিয়েট এটাকে প্রসিড করছি, 2 দিনের মধ্যে এই জল ক্লিয়ার হয়ে যাবে। আমি পরের দিন আবার ওইখানে গেলাম, ওনার সঙ্গে কথা বলার পর দেখলাম মোটর পাম্প সব চালু হয়ে গেছে এবং সেই জল 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গেল। তাহলে যেটা 3 মাসে ক্লিয়ার হওয়ার কথা না, যেটা 3 দিনে ক্লিয়ার হয়ে গেল, তার মানে আমি এটা আওয়াজটা তুললাম বলে কাল হলো, বাকি সবাই কিন্তু ভাবছিল এটা এরকমই নিয়ম, 3 মাস পর্যন্ত আরো জলটা থেমে থাকবে। আমি অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলাম, ওখানকার কমপ্লেন গুলো পাওয়ার পর যখন বিষয়টা তুলে ধরলাম, প্রশাসন নড়ে বসলো, মানে স্বাস্থ্য দপ্তর নড়ে বসলো। আমি ডিএম ডেপুটেশন দিলাম, লিখিতভাবে প্রতিটা সমস্যা আমি লিপিবদ্ধ করলাম, এবং ডিএম সাহেব বললেন আমরা জানতেই পারি না নিচে এত কারাপশন আছে, নিচে মানুষের এত কষ্ট আছে, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসে আমাদের এগুলো জানালেন, আমি অবশ্যই ব্যবস্থা নেব। আজকে গিয়ে দেখুন অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চকচক করছে, পাল্টে গেছে, তার সার্ভিস অনেক উন্নত হয়েছে। এবং বারে বারে বলেছি, এখনো বলছি, কেউ যদি একটা পয়সাও চায় তাহলে আমাকে ফোন করবেন, আমি ব্যবস্থা নেব, এবং আপনার লিখিত অভিযোগ দেবেন, যে করবে তার সাসপেন্ড হবে এবং চাকরি যাবে। এরা সরকারি পরিষেবা মানুষের কাছে দিচ্ছে না, অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা কি করে নিতে হয় আমি সেটা জানি। আজকে আপনি যাবেন ওই ফারাক্কাতে, কালকে গেছিলাম, ফারাক্কার অবস্থার উন্নতি হবে, আমি অলরেডি বলেছি, এটা কভারেজ করেছি, এবং আমি লিখিতভাবে ডিএম কে দেবো, স্বাস্থ্য অধিকর্তাদের দেবো, ওখানে কি কি ঘাটতি আছে আমি সেটা বলে দিয়েছি, এবং এইটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন পুরো হয়ে যাবে। এবং আরেকটা যে স্বাস্থ্য কেন্দ্র আছে বেনিয়াগ্রাম, ওটাতেও আমি খুব তাড়াতাড়ি যাব, এবং ওখানকারও প্রচুর সমস্যা আছে, দেখবেন ওটাও ক্লিন হয়ে যাবে। তাহলে আমি কোনো পঞ্চায়েত মেম্বার না, আমি কোনো এমএলএ এমপি না, কেউ না, তাহলে আমি যখন এইটার পিছনে লাগছি, প্রশাসনিক লেভেলে যখন যোগাযোগ করছি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানকার এমএলএ এমপি পঞ্চায়েত সদস্য, তারা কিন্তু তাদের কোনো দায়িত্বই বোধ করছে না, তারা জানেই না তাদের কাজের এখতিয়ার কি, কাকে ধরলে কি করে কাজ করা যায়। আপনি দেখবেন কদিন আগে ওই রেল অবরোধ হলো অর্জুনপুরে, যে ওখানে কাটিয়ার এক্সপ্রেসকে দাঁড়াতে হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে হয়েছে, কাটিয়ার এক্সপ্রেস কিন্তু দাঁড়ায়নি, এখনো দাঁড়ায়নি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি কাটিয়ার এক্সপ্রেসকে ওখানে দাঁড় করিয়ে দেবো। এইটার জন্য আমি জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, এবং তার উপরে যে প্রসিডিং করতে হবে সেখানে কথা বলেছি, আমি এই কাজ করিয়ে দেবো। যদি এরা 1 মাসের মধ্যে করতে পারে তো খুব ভালো। আমি চাই আমার শহীদুল ভাই যে কাজটা করেছেন তিনি কৃতিত্ব পান, আমার শুধু একটাই স্যাটিসফ্যাকশন, কাজটা হওয়া চাই। আজকে ভাবুন স্কুল আমি ভিজিট করলাম, এবং বলছি স্কুলে বাড়তি শিক্ষক দিতে হবে, স্কুল নিয়ে কেউ কথাই বলেনি, সঠিক জায়গায় যায়নি। আমি দরকার হলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো, শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবো, ডিআই এর সঙ্গে কথা বলবো, কেন দেবে না 2600 যেখানে ছাত্র, সেখানে কেন একটা শিক্ষক আর একটা টিআইসি দিয়ে কেন কাজ চালানো হবে? তুলসীপুরের কথা বলছি। তুলসীপুরে সেখানে একটা টিআইসি আর একজন শিক্ষক, এটা পার্মানেন্ট। টিআইসি কোনো কোনো ক্লাসই নেয় না, এদিক ওদিক দপ্তরে উনি ঘুরে বেড়ান, এবং ওনারা ম্যানেজ করে, কোনোভাবে ম্যানেজ করে কয়েকজনকে পার্ট টাইম রেখেছেন, মানে যাদের এখনো স্কুলে যাওয়ার কথা তারা হয়তো ওইখানে গিয়ে পড়াচ্ছে ছাত্রদের, তো পড়াশোনার মান কি হবে? অতএব স্বাভাবিকভাবে ছাত্র আসছে না। শিক্ষক ওয়াসিম রাজা সাহেব উনি বললেন যদি কখনো এই স্কুলের অর্ধেক ছাত্র চলে আসে তাহলে আমরা তাদের স্কুলে বসার জায়গা দিতে পারবো না, এতই পরিসর ছোট, ছাত্র আসে না, এখানে শুধু মিড ডে মিলটা দেওয়া হয়, মিড ডে মিলের জন্য কিছু আসছে, কিন্তু স্কুলে তো শিক্ষা পরিবেশ কিছু নেই। অতএব এটাও আমি নিয়েছি, এটাও লড়বো, আমার এজেন্ডা অনেকগুলো আছে। আমি ইলেকশন লড়বো কি লড়বো না এইটা প্রাসঙ্গিক নয়, এইটা ইম্পর্টেন্ট না, কেউ না কেউ ইলেকশন লড়বে, দাঁড়াবে, আপনারা তো ভোট দেন হাজার হাজার বছর ধরে, আপনারা এই জিনিস দেখে আসছেন। এই স্বাধীনতার 80 বছর হতে আসলো, আপনারা শুধু ভোটই দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ হয় না। অথচ আমি কলকাতা থেকে এসে এই কদিনে প্রশাসনকে নাড়িয়ে দিয়েছি, সব নেতা মন্ত্রীরা ছুটছে পাগলের মতো, এবং বলছে এই অবস্থার পরিবর্তন হবে। আমি এমএলএ এমপি না হয়েও যদি আপনার কাজ করে দিই তাহলে আপনারা কি বলবেন, এটা বলে দিচ্ছি। কোথাও সমস্যা হলে আমাকে বলুন, আমি জানি কোথায় টানটা দিতে হবে, কোন দপ্তরে কাকে ধরতে হবে, কি করে কাজ করাতে হবে, সেইটা আমরা জানি। কিন্তু অভিযোগ আসছে স্যার যে এই যে কি বলবেন, তো যারা স্করপিও নিয়ে 10টা গাড়ি নিয়ে ছুটছে তারা তোলাবাজ না, আমি একটা ভাঙা ফুটা মোটরসাইকেল নিয়ে ছুটছি, তাও সেটা আমার মোটরসাইকেল না, আমারই সতীর্থ বন্ধুদের মোটরসাইকেল নিয়ে চলছি, এইটা কি তোলাবাজের নিদর্শন?
আমি জীবনে কোনোদিন কেউ আমাকে 8 আনা দিয়ে থাকলে, এখানে কেউ আমাকে চাঁদা দেয়নি তো, বলুক আমরা ফারাক্কা থেকে বা কোথায় পশ্চিমবাংলার কোথা থেকে করেছি। তো এই তোলাবাজটা, এটা সাধারণ মানুষের কথা না, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, ঠিক আছে? যেখানেই দেখে আসে, হাত মেলায়, জড়িয়ে ধরে, কেউ বলে চা খান, কেউ বলে মিষ্টি খান, দই খান। আমি সাধারণ মানুষকে বুঝি যে ভালোবাসা আমি পেয়েছি ফারাক্কায়, আমার জীবনের এটা অনেক বড় পুঁজি। কিন্তু যারা এসব বলছে তারা রাজনৈতিক প্রতিপক্ষ দল, কেউ কংগ্রেসের, কেউ তৃণমূলের, তারা ভয় পেয়ে গেছে, তাই আমাকে বদনাম করছে। এবং লিখছে কিভাবে, বহিরাগত তোলাবাজ চাই না, মানে তাদের ঘরের তোলাবাজ চাই, মানে ভাষাটাই এরকম। তো এরা ভয় পেয়ে গিয়ে আমার বিরুদ্ধে লিখছে, এরকম কোনো ব্যাপার নেই। আর যেটা বহিরাগত বলছে, আমি আফ্রিকা থেকেও আসিনি, আমি সুদান থেকেও আসিনি, আমি ইংল্যান্ড থেকেও আসিনি। আমি পশ্চিমবাংলার মানুষ, চিরজীবন পুরো পশ্চিমবাংলার জন্য কথা বলেছি। এর আগে শামসেরগঞ্জে হাজি আক্তার হোসেনের মার্ডারেও এসেছি, যখন জগন্নাথ চৌধুরীর বাড়ি উঠে গেছিল, বহু লোককে গ্রেপ্তার করতে, তখনও এসেছি। এরপরেও বারে বারে এসেছি, কখনো জলসা করতে, কখনো মিটিং করতে, কখনো কোনো এমার্জেন্সি কেসে। আমি কি সবসময় ভোট চাইতে আসি না, এখন আপনাদের কারো কাছে ভোট চেয়েছি। অতএব আমি ইলেকশন লড়বো, সেইটা নিয়ে সবাই আতঙ্কিত হওয়ার দরকার নেই, বরঞ্চ তারা মন দিয়ে মানুষের কাজগুলো করুক। যদি ভয় লাগে তাহলে মন দিয়ে কাজ করুন। ইমতিয়াজ মোল্লার কাজ করছে, সে পুরো পশ্চিমবাংলায় কাজ করে, আমি এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত গিয়ে কাজ করি, বঞ্চিত সমাজের লড়াই আমি লড়ি। অতএব আপনারা আতঙ্কিত হবেন না। আর আমি যদি বহিরাগত হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বহিরাগত হলো না, রাহুল গান্ধী ওয়ায়নাডে গিয়ে ইলেকশন লড়লো, বহিরাগত হলো না, বানারসে এসে প্রধানমন্ত্রী ইলেকশন লড়লেন, নরেন্দ্র মোদী, বহিরাগত হলো না। আর আমি, যেটা আমার দ্বিতীয় ঘর বলতে পারেন, ফারাক্কা শামসেরগঞ্জ, আমি এখানে বহিরাগত হলাম? কোনো বিপদ হলে আপনাদের এমএলএ এমপি যখন তার কম্বল কাঁথা থেকে বেরোবে না, তার আগে দেখবেন আমি দাঁড়িয়ে আছি। অলরেডি তো মুর্শিদাবাদে আমি সপ্তাহে 4 দিন থাকি, কিন্তু আমার গ্যারেন্টি হচ্ছে কেউ কোনো সমস্যা পড়লে 6 ঘন্টা, আমি কলকাতায় থাকলে 6 ঘন্টায় আমি ফারাক্কায় ঢুকে যাবো।